জীবন কাঠির পক্ষ থেকে স্বাগত জানাই। জীবন কাঠির পক্ষ থেকে স্বাগত জানাই এই অনলাইন মাধ্যম যেন এই দুর্দিনে একমাত্র মাধ্যম যেখানে জানান দেয়া যে আমরা যাইনি মরে আজও। আমরা যারা কথা বলছি এবং যারা শুনছেন, এই যে আমরা যাইনি মরে আজও, সেইখানে কোথাও একটা ভর করা, খড়কুটোর মতো পরস্পরকে ভর করা দূরে থেকে এই দুর্দিন আমাদের এক অন্য শিক্ষা দিচ্ছে, আমাদের আত্মস্থ করছে, আমাদের ভেতরকার একটা কোনো নির্ভরতা খুঁজে নিতে বলছে। এবং এই বিপদ তো আমাদের বলছে যে আত্মশক্তি চাই, শরীর মনের সুস্থতা চাই, প্রতিশোধক শক্তি চাই। সবটা নির্ভর করবে নাকি মনের উপর, আত্মশক্তির উপর, এবং সেটা দূর থেকেই। আমরা জানি যে কাছাকাছি থাকাটাই কাছের নয়, দূর হোক খুব কাছের হতে পারে, এগুলো আমাদের কবিরা আমাদের বলেছেন, কিন্তু আমরা সবটা ওইভাবে তো বুঝি না। তো সব যেন নতুন করে, এই নতুন করে যেন আমরা স্বাক্ষর হচ্ছি, নতুন বাচন বর্ণমালা শিখছি। এবং তারপর আমরা যারা নিরক্ষর, প্রযুক্তিতে নিরক্ষর, একটু বয়োজ্যেষ্ঠরা, তাদের তো মহা মুশকিল। এই যে বিরাট মানুষজনের সাথে তাদেরকে তাদেরকে আমরা এক বোধ করে একটা কিছু বলবো, কোথাও আমার মনের শক্তি দিয়ে ছোঁবো, তার থেকে শক্তি নেব, এরকম একটা সুযোগ। এটা তো সুযোগও, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এই শক্তিটা তো মানুষের শক্তি। কাজে সেই মূল শক্তি মৌল নির্ভর করে আজ আমরা জীবন কাঠের পক্ষ থেকে জানান দেবার জন্য এসেছি, সকলকে জানান দেবার জন্য, নিজেকে জানান দেবার জন্য যে আমরা আছি, আমরা কিভাবে বাঁচবো তারই পথ খুঁজছি, এবং সেইটা আত্মর কাছে, নিজের ভেতরে এবং সমগ্রের সাথে, আমি এবং না আমি। আমাদের যে বাস্তব অভিজ্ঞতা মঞ্চে ছিল, আমরা সামনাসামনি চোখে চোখ না রেখে কথা বলতে পারতাম না। আমাদের ঠিক লাগতো না যে অন্ধকারে দর্শক থাকবে, আমি মুখ দেখবো না, বলবো। আমাদের যে অদ্ভুত একটা নগরের প্রচলিত নিয়ম আমরা শিখেছি ইউরোপ থেকে, সেইটা আমাদের স্বাভাবিক লাগেনি। আমাদের মনে হয়েছে চোখ রাখবো, মানুষ মানুষের সাথে চোখ রেখে কথা বলবে, আমার কিছু বলবার আছে, আমি কিছু বলতে চাই। সেইটার একটা চর্চা আমরা করেছি, এবং জীবন কাঠি অনেক বছর ধরেই শুরু করেছে। সেটা বছর 25 কি হয়ে গেছে, এবং বছর কয়েক ধরে বেশ কিছু কাজ করেছে, তার এক দর্শক মন্ডলী হয়েছে। আমরা একটু, কি বলা যেতে পারে, আমরা একটু ভাবতে চেয়েছি সবটা নিয়েই। জীবন কাঠি নামটা আমরা বলছি যে এটা হলো সন্ধানে, আমরা একটা জীবন কাঠির সন্ধান করছি, বাঁচবার একটা উপায় সন্ধান করছি। কেবল আবৃত্তি, কেবল অভিনয়, কেবল কোনো অনুষ্ঠান নয়। আমরা কিছু কিছু যেন একটা খুঁজতে চাইছি, কিছু বলতে চাইছি, কিছু অনুভব করতে চাইছি, এবং সেইটা অন্যর কাছে প্রকাশ করতে চাইছি। এবং সেইটা করে আমি যেন বাঁচি, এবং আমরা যেন পরস্পরের বাঁচার সহায় হই, এইভাবে আমরা একটা উচ্চাশা করেছিলাম। তো এই জন্য একটা কোনো বিশেষ দল, আবৃত্তি কি নাটক, এরকম আমরা বলতে ভাল লাগেনি, আমরা তখন বলতাম না। এবং সেইভাবে আমরা বছর কয়েক একটা বাঁচার মতো বাঁচাই বেঁচেছিলাম। বেশ কিছু কাজ হয়েছিল, আমাদের কিছু দর্শক মন্ডলী, আশা করি আজও তারা কেউ কেউ শুনছেন, যে আমরা কিছু কাজ করেছিলাম এবং সেইগুলো তারা মূল্য দিয়েছিলেন। তারা স্বীকার করেছিলেন যে আমরা আমাদের সাধ্যমতো যত্ন করেই তাই করেছি। আমরা একটা কিছু পেতে চেয়েছি, হতে চেয়েছি, এবং দর্শক সাধারণের প্রতিক্রিয়া চেয়েছি, তার থেকে উত্তাপ নিতে চেয়েছে, পরস্পরের সহায় হয়ে বাঁচা। ওই যে রবীন্দ্রনাথের সেই যে বড় কথা ছিল রাজা নাটকে, যে আমরা তো একা বাঁচি না, এই কথাগুলো কোথাও আমরা সত্য করতে চেয়েছি। এবং আমাদের তো সমস্ত
অনেক দিন ধরে বিপদ ঘনিয়েছে যে আমাদের কথা ক্রমে মিথ্যা হয়ে গেছে, কথার কথা হয়ে গেছে, কোনোটা যেন সত্য নয়। এই সভ্যতা বস্তুটার মধ্যেই কোথাও যেন একটা মিথ্যা আছে, ভান আছে। সে যা বলছে সে সভ্যতা, সে কাজ সে করছে না, সেটা তো আমরা জানি। তার শুরুই হয়েছে কিভাবে, অন্য তার সভ্যতার বিপরীত উপায়, সে নাম নিচ্ছে সভ্যতা কিন্তু সে বিপরীত কাজ করছে। সে লোভ করছে, সে কেবল প্রকৃতির বিরুদ্ধতা করছে, সে কেবল ক্ষমতার চর্চা করছে, সে মানুষকে ভয় দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, মারছে, আর খুব বড় বড় নীতি কথা বলছে, ধর্ম দর্শন বলছে। এই যে বিপরীত, এইটার মধ্যে মানুষ বাঁচবে কি ভাবে? তার একটা পথ খোঁজা শিল্পের কাজ, সংস্কৃতির কাজ। আমরা সাধ্যমতো সেটা করতে চেয়েছি, কিন্তু সাধ্যের তো সীমা থাকে। আমাদের অজান্তেই কোথাও যেন জীবন জীবিকা তার ছোঁয়ায়, তার আমরা বলি মরণ কাঠির ছোঁয়ায় কালো গ্রাসে পতিত হয়েছি। আমরা এটা ধরে রাখতে পারিনি, আমরা এটা ধরে রাখতে পারিনি। তার ফলে আমরা বেশ কয়েক বছর ধরে আজ এই মহা দুর্দিনে এই সখাত সলিলে পড়েছি। আমরা ডুবে গেছি, না কোনো মতে উঁচু করে রাখছি। আমরাই এইটা খনন করে বার করেছি যেন। তো আমরাই দায়ী, আমরাই নিজেরা নিজেদের এই খাত কেটেছি। এরকম একটা আশ্চর্য কথা আমাদের লোককবি বলেছেন যে আমাদের সখাত সলিলে ডুবেছি, তার দায় আমার, আমাদের। তো সেই দায় স্বীকার করে বাঁচবার একটা পন্থা, কোথাও আত্মশক্তি চাই। তখন আমাদের নজরুলের কথা মনে হয়েছে। তার জন্ম শতবর্ষে আমরা যা কিছু সংগ্রহ করেছিলাম, সেই থেকে যে আমরা কোথাও যেন একটু উত্তাপ পাই, কোথাও নজরুলের সেই যৌবন জলতরঙ্গ তার কণামাত্র যদি ছুঁতে পারি, তাহলে আমি এই দুর্দিনে আত্মশক্তি, আত্মরক্ষার একটা কিছু পেতে পারি। এবং সেটা যদি অন্যদেরও খানিকটা দূর থেকেও যদি সেটা কোথাও ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, তাহলে বাঁচার কোনো মানে হবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তো আজ প্রথম পর্ব হচ্ছে, প্রথম পর্ব বলছি যেই তো নজরুল, নজরুলকে অন্যেরা কিভাবে দেখেছেন সেইটার কিছু আমরা বলে শোনাবো। এবং শুরু হচ্ছে অন্নদা শঙ্কর রায়ের সেই বিখ্যাত ছড়া, সেটা আপনারা নিশ্চয়ই অনেকেই জানবেন, যে সেইটা দিয়ে আমরা যেন শুরু করছি। আহ যেন সেই অন্তর্ভেদী বাচন নজরুল সম্পর্কে, সেই বাচন দিয়ে আমাদের আজকে এই তো নজরুল অন্যদের বাচনে আমরা এখন শুরু করছি। ফেরদৌসী আবেদিন লিনা এটা প্রথম শোনাবে। ভুল হয়ে গেছে, বিলকুল বিলকুল ভুল হয়ে গেছে, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, আর সব কিছু ভাগ হয়নি কো নজরুল, ভাগ হয়নি কো নজরুল। এই ভুলটুকু বেঁচে থাক, বেঁচে থাক, এই ভুলটুকু বেঁচে থাক। বাঙালি বলতে একজন আছে, একজন আছে, বাঙালি বলতে একজন আছে। দুর্গতি তার ঘুচে যাক, ঘুচে যাক, ঘুচে যাক, দুর্গতি তার ঘুচে যাক। কবি কাজী নজরুল ইসলাম যেবার প্রথম ঢাকায় এসেছিলেন, সেবার প্রিয় কবি বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ছাত্রাবস্থায় তৎকালীন প্রথম বাংলা কবিতার পত্রিকা প্রগতির সম্পাদক ছিলেন। এই প্রগতির কল্যাণেই কবি কাজী নজরুল ইসলামের সাথে তার বার কয়েক সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাৎকালীন সময় এবং তার পরবর্তী সময়ে নজরুলের যে রূপ, যে গুণ, যে চারিত্রিক বৈশিষ্ট্য তাহাকে মোহের মধ্যে ফেলে দিয়েছিল, সেইটাই তিনি একটি তার রচনায় লিখেছিলেন। আমি সেটাই বলবার চেষ্টা করছি। লেখাটি পড়তে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে সত্যি আমি জানি না, নজরুলকে আমি চিনি না। নজরুল ইসলাম নজরুল ইসলাম ঢাকায় এসেছেন এবং গান গাইয়ে সারা শহর মাতিয়ে তুলেছেন।
বয়ে চলেছে গানের স্রোত, যেন তা কখনো ক্লান্ত হবে না, যেন তা কখনো ক্ষান্ত হবে না। সেবারে ঢাকায় সুধীজনের মধ্যে নজরুলকে নিয়ে কাড়াকাড়ি, জনসাধারণ তার গান শুনে আত্মহারা। বিশ্ববিদ্যালয়ের সিংহদ্বারে এক অধ্যাপকের বাসা। সেখান থেকে নজরুলকে ছিনিয়ে নিয়ে আমরা কয়েকটি উৎসাহী যুবক চলেছি আমাদের প্রগতির আড্ডায়। বিকেলের ঝকঝকে রোদ্দুরে সবুজে রমনা জ্বলছে, হেঁটেই চলেছি আমরা। কেউ কেউ বাইসাইকেলটা হাতে ধরে ঠেলে নিয়ে চলছে পাশে। জনবিরল সুন্দর পথ, আমাদের কলরবে মুখর। নজরুল একাই 100, চওড়া মজবুত জোরালো তার শরীর, লাল ছিটে লাগা বড় বড় মুদির তার চোখ, মনোহর মুখশ্রী, লম্বা ঝাঁকড়া চুল তার প্রাণের ফুর্তির মতোই অবাধ্য। গায়ে হলদে কিংবা কমলা রঙের পাঞ্জাবি, তার ওপর কমলা কিংবা হলদে রঙের চাদর, দুটোই খদ্দরের। রঙিন জামা পরেন কেন? সবাই অনেক লোকের মধ্যে চট করে চোখে পড়ে তাই বলে ভাঙা ভাঙা গলায় হো হো করে হেসে উঠলেন। আমাদের টিনের ঘরে নিয়ে এলাম তাকে। তারপর তারপর হারমোনিয়াম, চা, পান, গান, গল্প, হাসি, আড্ডা জমলো প্রাণ মন খোলা। সময়ের হিসেব ভোলা নজরুল যে ঘরে একবার ঢুকতেন, সে ঘরের কেউ ঘড়ির দিকে তাকাতো না। আমাদের প্রগতির আড্ডায় বার কয়েক এসেছেন তিনি। প্রতিবারেই আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন। প্রাণ শক্তির এমন অসংবৃত উচ্ছ্বাস, এমন উচ্ছৃঙ্খল অপচয় আমি অন্য কোনো বয়স্ক মানুষের মধ্যে দেখিনি। দেহের পাত্র ছাপিয়ে সবসময় উছলে পড়ছে তার প্রাণ, কাছাকাছি সকলকেই উজ্জীবিত করে, মনের ময়লা, খেদ ও ক্লেদ সব ভাসিয়ে দিয়ে। সকল লোকই তার আপন, সব বাড়ি তার নিজের বাড়ি। শ্রীকৃষ্ণের মতন তিনি যখন যার তখন তার। জোর করে একবার ধরে আনতে পারলে নিশ্চিন্ত, আর উঠবার নাম করবেন না, জরুরি এঙ্গেজমেন্ট যাবে ভেসে। কথাবার্তার আসরে তিনি যে খুব দীপ্যমান তা নয়, নিজের আনন্দেই তিনি মত্ত। অন্যের কথা মন দিয়ে শুনবার সময় কই। নিজে রসিকতা করে নিজেই হেসে লুটিয়ে পড়ছেন। কথার চেয়ে বেশি তার হাসি, হাসির চেয়ে বেশি তার গান। একটি হারমোনিয়াম এবং যথেষ্ট পরিমাণে চা ও পান নিয়ে একবার বসিয়ে দিতে পারলে তাকে দিয়ে একটানা 5-7 ঘন্টা গান গাওয়ানো কিছুই নয়। ঘুমের সময়টুকু ছাড়া বাকি সবটুকু সময় গাইতে হলেও তিনি প্রস্তুত। কণ্ঠস্বর মধুর নয়, ভাঙা ভাঙা খাদের গলা, কিন্তু তার গান গাওয়ায় এমন একটি আনন্দিত উৎসাহ, সমস্ত দেহ মন প্রাণের এমন একটি প্রেমের উচ্ছ্বাস ছিল যে আমরা ঘন্টার পর ঘন্টা তা শুনেছি। সেই সময়ে গান রচনা করতেও দেখেছি তাকে। কাগজ কলম হারমোনিয়াম নিয়ে বসেছেন, বাজাতে বাজাতে গাইছেন, গাইতে গাইতে লিখেছেন। সুরের নেশায় এসেছে কথা, কথার ঠেলা সুরকে এগিয়ে নিয়ে গেছে। এই মাত্র শেষ করা গান কবির মুখে তখনই শুনতে শুনতে আমাদেরও কেমন নেশা ধরে যেত। ঝোঁকে পড়ে দলে পড়ে সবই করতে পারেন তিনি। হয়তো 2 দিনের জন্য কলকাতার বাইরে কোথাও গান গাইতে গিয়ে সেখানেই 1 মাস কাটিয়ে দিলেন। সাংসারিক দিক থেকে এই চরিত্র অনুকরণযোগ্য নয়, কিন্তু এতে রম্যতা আছে, তাতে সন্দেহ কি? অপরূপ, অপরূপ তার দায়িত্বহীনতা। কবি স্বীকৃতির লেখক পবিত্র গঙ্গোপাধ্যায় ব্যক্তিগতভাবে কাজী নজরুল ইসলামের বন্ধু ছিলেন। লেখাটির এরকমের নামকরণের কারণ, রবীন্দ্রনাথই প্রথম কাজী নজরুল ইসলামকে কবি হিসেবে স্বীকৃতি দান করেন। তার জন্য রবীন্দ্রনাথকে অনেক সমালোচনা অগ্রাহ্য করতে হয়েছিল। লেখক নিজেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। লেখাটি মূলত তারই স্মৃতিচারণ। আমি আপনাদের সামনে এই লেখাটি বলার চেষ্টা করছি। নজরুল তখন আলিপুর সেন্ট্রাল জেলে কারারুদ্ধ। আমি প্রতি সপ্তাহেই তার সাথে সাক্ষাৎ করি।
আমার সঙ্গে নজরুলের নিয়মিত যোগাযোগের খবর নিশ্চয়ই রবীন্দ্রনাথের কাছে পৌঁছেছিল, নইলে জোড়াসাঁকোয় আমাকে ডাকিয়ে নিতেন না গুরুদেব। আমি একদিন জোড়াসাঁকোর বিচিত্রা ভবনে এসে হাজির হলাম। সেখানে অনুচর তথা ভক্তজন পরিবৃত হয়ে কবিগুরু আসীন। আমাকে দেখে প্রথমে কুশল প্রশ্ন করে নজরুল সম্পর্কে জানতে চাইলেন, এবং আমি যে তার সাথে নিয়মিত দেখা করি সে সম্পর্কে নিশ্চিত হলেন আমাকে প্রশ্ন করে। বললেন, জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল, তাই আমার সদ্য প্রকাশিত বসন্ত গীতিনাট্যখানি ওকেই উৎসর্গ করেছি। সেখানা আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারলে আমি খুশি হতাম, কিন্তু আমি যখন নিজে গিয়ে দিয়ে আসতে পারছি না, ভেবে দেখলাম তোমার হাত দিয়ে পাঠানোই সবচেয়ে ভালো। আমার হয়েই তুমি বইখানা ওকে দিও। কবিগুরু আমাদের দিকে তাকিয়ে বললেন, বিদগ্ধ বাকবিন্যাসের যেমন মূল্য আছে, তেমনি সহজ, সরল, তীব্র ও ঋজু বাক্যের মূল্য কম নয়। নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে কবি বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস তারা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছ, আর পড়ে থাকলেও তার মধ্যে রূপ ও রসের সন্ধান করনি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছ মাত্র। কাব্যে অসির ঝঞ্ঝনা থাকতে পারে না, হেও তোমাদের আবদার বটে। সমগ্র জাতির অন্তর যখন এক সুরে বাঁধা, অসির ঝঞ্ঝনা যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন তাকে কাব্যে প্রকাশ করবে বই কি। আমি যদি আজ তরুণ হতাম, তাহলে আমার কলমেও একই সুর বাঁচত। জনপ্রিয়তা কাব্যবিচারের স্থায়ী নিরিখ নয়, কিন্তু যুগের মনকে যা প্রতিফলিত করে তা শুধু কাব্য নয়, মহাকাব্য। কে যেন ২ কপি বসন্ত এনে দিল কবির হাতে। তিনি একখানায় নিজের নাম দস্তখত করে আমার হাতে তুলে দিয়ে বললেন, তাকে বলো আমি নিজ হাতে তাকে তুলে দিতে পারলাম না বলে সে যেন দুঃখ না করে। আমি তাকে সমগ্র অন্তর দিয়ে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি। আর বলো, কবিতা লেখা যেন কোনো কারণেই সে বন্ধ না করে। সৈনিক অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা জাগাবার কবিও তো চাই। তারপর একদিন আমি আলিপুর সেন্ট্রাল জেলে এসে উপস্থিত। জেলের ইন্টারভিউ নিয়ম মাফিক গরাদের ব্যবধানে আমি প্যাকেট খুলে গুরুদেবের উৎসর্গপত্র দেখাতেই নজরুল লাফ দিয়ে পড়ল লোহার গরাদগুলির উপর। বন্দির প্রবল উত্তেজনা লক্ষ্য করে ইউরোপিয়ান ওয়ার্ডার কারণ জানতে চাইল। আমি যখন বললাম পয়েট টেগোরকে একখানা বই ডেডিকেট করেছেন, সাহেব আমার ইংরেজির ভুল ধরে বলল, ইউ মিন প্রেজেন্টেড। আমি জোর দিয়ে বললাম, নো, ডেডিকেটেড। সাহেবের মুখে বিস্ময়। ইউ মিন দ্য কনভিক্ট ইজ সাচ এন ইম্পর্টেন্ট পার্সন? ইয়েস, আওয়ার গ্রেটেস্ট পয়েট নেক্সট টু ট্যাগোর। এক সেকেন্ড কি ভেবে সাহেব দরজাটা খুলে আমাদের ব্যবধান গুছিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে নাচতে শুরু করলো নজরুল। তারপর হঠাৎ খেয়াল হতে ছিটকে পড়া বইখানা তুলে কপালে ঠেকিয়ে বুকে চেপে ধরল। উত্তেজনা একটু প্রশমিত হতে নজরুল জিজ্ঞাসা করলো, আর আর কি বলেছেন গুরুদেব? বলেছেন তুই যেন কবিতা লেখা বন্ধ না করিস, গুরুর আদেশ শিরোধার্য বলে সেদিন আমাকে বিদায় জানিয়েছিলেন নজরুল। নজরুলের কবিত্বে প্রত্যয় ছিল বলেই কবিতাকে ওই নির্দেশ পাঠিয়েছিলেন, অসি ঘোরাতে বলেননি। কবিতায় অসির ঝঞ্ঝনা প্রকাশের কথা বলেছিলেন। বলেছিলেন অন্যায়ের বিরুদ্ধে মানুষের সংগ্রামী চেতনা উদ্বোধনের গান গাইতে। নজরুল ইসলাম, দেহের পাত্র ছাপিয়ে উছলে পড়ছে তার প্রাণ, প্রাণ প্রাচুর্যে ভরপুর নজরুল। সেই সময়ে তার সান্নিধ্যে যারা এসেছেন তারা অনেকেই এই ধরনের মন্তব্য করেছেন যে
যৌবন জল তরঙ্গে মানে প্রফুল্ল উজ্জ্বল নজরুলকে তারা দেখেছেন। এবং আমরা যারা পরবর্তীতে তার তোলা নানান রকম ছবি আমরা দেখেছি, নানান রঙের রঙিন উজ্জ্বল নজরুলকে আমরা দেখেছি, সেই ছবিগুলো আমাদেরকে মনে হয়েছে সেই রকম নজরুল সেরকমই ছিলেন, এবং নজরুলের একটা সেরকম একটা ইমেজ তৈরি হয়েছে আমাদের মনে। সেই ইমেজটা ভেঙে যায় 1942 সনে যখন নজরুল মুখ বধির হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন। তখন আমরা আরেক নজরুলকে আমরা পাই, এবং মৃত্যুর কয়েক বছর আগে একটা ছবিতে নজরুলকে আমরা দেখি বিধ্বস্ত নির্বাক নজরুল। সেই নজরুলকে নিয়ে হুমায়ুন আজাদ একটি লেখা লিখেছেন, একটা কাব্য ভাষ্য নির্মাণ করেছেন সেই ছবিগুলো নিয়ে। সেটি আমি পড়ব, এবং এই কবিতাটা আমি এজন্য করছি, এভাবে নজরুলকে দেখা, অর্থাৎ ছবির মাধ্যমে, ফটোগ্রাফির মাধ্যমে নজরুলকে চেনার চেষ্টা করা, এটি আমার খুব ভালো লেগেছে। তো আমি হুমায়ুন আজাদের তোমার ফটোগ্রাফ কবিতাটি বলছি। তোমার বেশ কিছু ফটোগ্রাফ বাল্যকাল থেকেই দেখে আসছি, পাঠ্যপুস্তকে, দেয়ালপঞ্জিতে, 11ই জ্যৈষ্ঠের ক্রৌড়পত্রে, ড্রয়িং রুমে, এখানে সেখানে। ছবিগুলো দেখে বোঝা যায় পোজ দিতে তোমার বেশ ভালোই লাগতো, রবীন্দ্রনাথের মতো স্মরণীয় ভঙ্গিতে। একটু নকল করে ক্যামেরার সামনে দাঁড়াতে তুমিও বেশ দক্ষ হয়ে উঠেছিলে। একটি ছবিতে চোখ বুজে কৃষ্ণের মতোই ঠোঁটের একটু নিচে ধরে আছো বাঁশির ওষ্ঠ, যেন তার সুরে কুমিল্লা, কৃষ্ণনগর, চট্টগ্রাম, মালদহ থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসবে যুবতীরা ঘর বাড়ি ছেড়ে। বিষ্ণুপুরে দলমাদল কামানের পাশে সাংঘাতিক পোজ দিয়েছিলে একবার। হাবিলদার বেশে বুক টান টান করা ছবিগুলো দেখে মনে হয় সুযোগ সুবিধা পেলে তৃতীয় বিশ্বের কোন মধ্যযুগীয় রাষ্ট্রে অভ্যুত্থান ঘটিয়ে রাতারাতি আবির্ভূত হতে পারতে স্বেচ্ছাচারী ত্রাণকর্তা রূপে। সুরসাধক, পিতা, বেদুইন, প্রেমাতুর কবি ও অন্যান্য ভঙ্গিতে যে সমস্ত ছবি আছে তার প্রত্যেকটিতেই চোখে পড়ে সাংঘাতিক পোজ পাস। ওই সমস্ত ছবিতেই তুমি পরে আছো রং চঙে বিভিন্ন বানানো মুখোশ, কিন্তু একটি ছবিতে তুমি সম্পূর্ণ মুখোশহীন, কোনো পোজ নেই তাতে। ওই ছবিটিতে তুমি অত্যন্ত আন্তরিক, সৎ, প্রসাধনহীন। মৃত্যুর কয়েক বছর আগের একটি ছবিতে তুমি তাকিয়ে রয়েছো বিপন্ন, বিমূঢ়, অসহায় উন্মাদের মতো, যেন এই নষ্ট সমাজ সভ্যতা হাঁ করেছে তোমাকে আপাদমস্তক গিলে ফেলার জন্য, আর তুমি অসহায়, নিরস্ত্র, পালাবার পথহীন, কিংকর্তব্য বিমূঢ় উন্মাদের মতো করে গেছো নিজের ভেতর। এই ছবিটিতে কোনো পৌজ ও মুখোশ নেই। এটিতে স্থির চিত্রিত হয়ে আছে ভয়ঙ্কর এক সত্য, যে নষ্ট, অশ্লীল, জঘন্য, দুশ্চরিত্র, চক্রান্ত পরায়ণ, বদমাশ সমাজ সভ্যতাকে রূপান্তরিত করার জন্য তুমি উত্তেজিত থেকেছো দিন রাত। সে নষ্ট, বিষাক্ত, বিশ্বাসঘাতক সমাজ সভ্যতা পারে শুধু একজন নজরুল ইসলামকে পঙ্গু ও নির্বাক ও উন্মাদ করে দিতে। ভুল হয়ে গেল বিলকুল, ভুল হয়ে গেল বিলকুল, বিলকুল ভুল হয়ে গেল। কেউ ভাবলো না, বুঝলো না, কেউ বুঝলো না, ভাবলো না। এতদিন পরে ধর্মের নামে, ধর্মের নামে ভাগ হয়ে গেল নজরুল, ভাগ হয়ে গেল
নজরুল ভুল হয়ে গেল বিলকুল। এটা একটা কঠিন সত্য বুঝি, এটা আমাদের স্বীকার করা মানা, যে নজরুলও ভাগ হয়ে গেল। মানে সমগ্র জীবন যার কেটেছে সমস্ত রচনার মধ্যে দিয়ে, এবং যত যা কিছু করেছেন এই ভাগ নয়, সব মানুষ, সব বাঙালি কোথাও একটা এক বোধ করতে এরকম একটা অসাধারণ জীবনে যাপন করেছেন, রচনা করেছেন এই ভাগের বিরুদ্ধে। কিন্তু অন্নদাশঙ্কর সেই জন্য বলেছেন যে সমস্ত ভাগের পরেও একজন আছে যে সে ভাগ হয়নি। তো এই প্রথম ছড়াটাতে যেটা আমাদের বেশি পরিচিত, যে ভাগ হয়নি, তো এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে, দুর্গতি তার ঘটে যাক। উনি অসুস্থ হয়েছিলেন, তারপরে লেখা। তো শেষ ছড়াটা, শেষ যেটা, যে সব ভাগ হয়ে গেল ধর্মের নামে এতদিন পরে, কেউ বুঝলো না, কেউ ভাবলো না, এইটা কিন্তু একটু অপরিচিতই। এবং আমরা নজরুলকে স্মরণের কথা বলছি, আশ্রয় নেব, তার কাছে শক্তি নেব, আমাদের মনের আত্মরক্ষার শক্তি ভেতর থেকে। কিন্তু সেখানে তাকে চিনতে এবং জানতে হয়, সেই জানা চেনায়ও তো আমাদের খামতি আছে। আমরা কতগুলো কথার কথা, শোনা কথা, পত্রিকায়, ভাষণে কতগুলো ওপরে ওপরের চালু কথা কেবল জানি, কিন্তু ভেতর থেকে জানা, সেই চেনা জানায় আমাদের খামতি আছে। এবং আরো বেশি খামতি আছে মানায়, যে কথাগুলো আমরা খুব পছন্দ করি, রাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, আমাদের গলা কাঁপাতে খুব ভাল লাগে। কিন্তু সত্যি ওটা আমরা কণা মাত্র কোথাও কি মানি? এরকম কত কথা নজরুল বলেছেন, এখনকার চিনি জানি কম এবং তার থেকে কম মানি। তো সেইটা না চিনলে, না জানলে এবং না মানলে তো ওই স্মরণটা হবে না। তার জন্যই আমাদের এই প্রথম অন্যদের বাচনে, এই এই তো নজরুল আমরা বলেছি, সেইখানে অন্নদাশঙ্কর রায় আমাদের ভীষণ মন খারাপ করে দেন যে ভাগ হয়ে গেল, এটা তো সত্য। এইটাও কিন্তু আমরা ঠিক জানি না তথ্যটা, এরকম একটা অদ্ভুত কথা উনি লিখলেন কেন, কবে, সেইটা একটু বয়োজ্যেষ্ঠদের মনে পড়বে হয়তো, যে এটা কিন্তু নজরুলের মৃত্যুর পরে সেই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই সামরিক শাসন আমলে যেন মেয়েরা কুয়ের মতো ক্ষিপ্রতায় নজরুলের লাশ দাফন করেছিল, তার সন্তানের জন্য অপেক্ষা মাত্র না করে। এখানে একটা ধর্মীয় রীতি, মানবের চিরকালের রীতি কোথাও ব্যাহত হয়েছিল, তার সন্তানের জন্য দেরি না করা। এবং সেটা কারণ পরে জানা যায় যে তাদের পরিবারের পক্ষ থেকে কোথাও একটা ছিল যে নজরুল এরকম ইচ্ছা ছিল যে তাদের কবর হবে তার স্ত্রীর পাশে চুরুলিয়ায়। তো সেইটাই নিশ্চয় কারণ ছিল বোধহয় এই তাড়াহুড়োর। কিন্তু সেই সমস্তটা তেমন অশ্রদ্ধার, অরুচি, অধর্মীয় যেন, সেইটাকে ভীষণ আক্ষেপ করে অন্নদাশঙ্কর লিখেছিলেন। আমাদের এখানেও কিন্তু খুব অল্প দু একজন বলেছিলেন যে এটা এইভাবে করাটা ঠিক না। তো তো এইভাবে যেন ভাগ করা হলো, নজরুল কেবল আমাদের, তারপরে প্রায় সেই কথাটা তাহলে কি কেবল মুসলমানের, এরকম কি, প্রায় ওরকম একটা আক্ষেপ থেকে অন্নদাশঙ্কর আমরা ভয়ানক কথা ছড়া লিখেছিলেন। তো এইটা একটা কঠিন সত্য। এটাও আমাদের কথা মনে রাখতে হবে যে আমাদের মনের মধ্যে অনেক গোলমাল ঘটে গেছে। তো আমরা মুখে যা বলছি, ভেতরে অনেক ভাগ হয়ে গেছে। সে শুধু হিন্দু মুসলমান না, মানুষে মানুষে ভাগ হয়ে গেছে। সেই জীবনানন্দ সে কোন 30-40-এর দশকে লিখেছিলেন যে সবাই সবার দিকে আর চোখে চায়। সেই আর চোখে চাওয়া, এই যে একজন আরেকজনকে ভয় পাওয়া, সন্দেহ করা, সে দীর্ঘদিন করা, সেইটারই কি পরিণতি আজকের এই ভাইরাস, যেখানে একমাত্র উপায় হলো সবাই সবার থেকে সরে থাকো, সবাই সংক্রমিত করবে। এক অদ্ভুত কাণ্ড হলো ওই সখাত শরীরে। তো এইটার থেকে আমাদের উদ্ধার পাবার জন্য মিলিত এবং ব্যক্তিগত পথ খুঁজতে হবে, আত্মশক্তি, আত্মরক্ষা। এবং সেখানে আমরা মনে করি নজরুল আমাদের একটা বড় অবলম্বন। তাকে জানা চেনা এবং মানা, একটু একটু করে, সত্যি সত্যি, মুখের বলায় নয়, ভাষণে নয়, আবৃত্তিতে নয়, গানে নয়, অভিনয়ে নয়, সেই সত্য যা কিছু
অনারব্ধ থেকে গেছে, যা কিছু করার বাকি আছে সেই সব করাটাই যেন বাঁচবার উপায়। এই সত্যের মুখোমুখি কি আমাদের দাঁড় করালো এই বিশ্বজোড়াই মারণ, এই মহামারী, এবং সেখানে আমাদের খুঁজে খুঁজে পেতেই হবে খড়কুটো হিসেবে আমাদের যা কিছু আছে, যেটা যাদের থেকে আমরা ভেতর থেকে কোথাও সত্য হব, শক্তি পাবো। নজরুল আমাদের তেমন এক মহা অবলম্বন বলি আমরা তার স্মরণ নেবার যোগ্য হতে চাইছি, তাকে জেনে চিনে এবং একটু একটু করে মেনে। এটা প্রথম পর্ব এখানে শেষ হলো। এরপরে দ্বিতীয় পর্ব হবে। এরপর নজরুল কি বলেন আমরা একটু এ করে বলেছি হয়তো, নজরুল উবাচ, তিনি কি বলেন, তিনি বলেন কি কি বা, এরকম একটা হালকা চাকে বলছি। দেখি তো উনি কি কি বলেছেন যেটা আমরা অত জানি না। আমরা তো কতগুলো নির্দিষ্ট কতগুলো জানি, কিন্তু উনি যে কত কি বলেছেন এবং কেন বলেছেন ব্যাখ্যা করেছেন, সেইগুলো দিয়ে এর পরের বারে দ্বিতীয় পর্ব হবে নজরুল উবাচ, তিনি বলেন কি কি বা, এটা পরবর্তী পর্ব। তা আশা করছি এই মহা দুর্দিনে, এই যে আমরা সবাই এখনো মরে যাইনি, এইটা কোথাও নিজের কাছে অন্যের কাছে জানান দেবার জন্য এই যে আয়োজন অনলাইনে, আশা করছি সেইটা আমাদের কোথাও তার থেকে ভেতরে একটা বাঁচবার শক্তি পাবে, যেন আমরা পাই, বাঁচি, যেন দূরে থেকেও যেন কাছে থাকবার একটা সত্য চর্চা করে বাঁচবার উপায় খুঁজে পাই। আজকের মতো এখানেই প্রথম পর্ব শেষ হোক। আপনাদের ধন্যবাদ। পরের পর্ব আশা করছি আবার আপনাদের সাথে আমরা মুখোমুখি হব, কিন্তু আমরা তো জানতে পাবো না, এই একটা মুশকিল অনলাইনের। বা কিছু উপায় হয়তো আছে যে কেবল ভালো মন্দ বলা নয়, সত্যি কি লাগলো, কোথাও কিছু হলো কিনা, আমাদের কোথায় খামতি আছে, ভুল আছে, আরো কি হতে পারতো, এই সবগুলো যদি আমরা একটু একটু জানতে পারি, তাহলে আমরা সেইভাবে শুধরে শুধরে নিতে যেন পারি। কেবল একপাক্ষিক যেন না হয়, সেইভাবে তো কোনো ক্রিয়া ঘটে না, সেইটা যেন কোথাও ঘটে, সেটার একটা উপায় অনলাইনেও নাকি হয়, সেটা হোক, সেই ইচ্ছা করে আজকের শেষ করছি। ধন্যবাদ।